ওগো, শুনছো? বাইরে থেকে কেমন একটা ছপাত ছপাত শব্দ আসছে না? আমি ওকে নেবই, আর ওর নাম রাখবো আমি কুসুম। ওকে তুই আর খুঁজে পাবি না। মেয়েটি এখনো এই গ্রামেরই কোনো ঘরেই। গভীর রাতে শ্মশান সংলগ্ন শেওড়া গাছ ও পুরনো বিলের সংযোগস্থলে দুই শাকচুন্নি একটা বাচ্চা মেয়েকে নিয়ে বসে আছে। একটু দূরে এক তান্ত্রিকের আগুনের কুণ্ডলী জ্বলছে। বাতাসের শব্দে তার মন্ত্রের গুঞ্জন শোনা যাচ্ছে। ওম হ্রিং ক্লিং শ্মশান কালী রক্ত পিশাচিনী বন্দনম। আয় আয় অমরত্বমণি আয়। ওরে কটকটি, ওই তান্ত্রিককে থামাস না কেন? ওর ওই আগুনের মন্ত্রে আমার হাড়ের ভেতর যে বিষের মতো ঢুকে যাচ্ছে। আমার শরীর মনে হচ্ছে কেউ জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে। রানীমা, আমি তো চেষ্টা করছি, কিন্তু ওই বাচ্চা তান্ত্রিক আজ শ্মশানের চারপাশে রক্ত পড়া দিয়ে এক গণ্ডি কেটে রেখেছে। আমি ওই গণ্ডি যে পার হতে পারছি না রানীমা। কটকটি রে, ওই তান্ত্রিক আজ আমার শরীরের সেই বিশেষ অমরত্ব মণি ছিঁড়ে নিতে চায়। ওর মন্ত্রের টানে যে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। কটকটি, আমার এই অবুঝ বাচ্চাটাকে বাঁচা তুই। রানীমা, হার মানবেন না আপনি। ওই ভৈরব তান্ত্রিক আজ পুরো শ্মশান পুড়িয়ে ছারখার করে দিতে যাচ্ছে। তাই তো দেখছি, ওই তান্ত্রিকের মন্ত্রে শ্মশানের রক্ষা কবচ ভেঙে পড়ছে। এখানে আর আমরা থাকতে পারবো না। কিন্তু আমার এই শিশু রাজকুমারীর কি হবে? ও তো এখনো শাকচুন্নির রূপ ধরতে শেখেনি। ও কি করে আমার সাথে জম্পিরিতে থাকবে? ওই তান্ত্রিকের হাত থেকে ওকে বাঁচাবো কি করে? অমরত্ব মণিটি আপনি রাজকুমারীর শরীরের ভেতরেই স্থাপন করে দিন, আর তাকে মানুষের লোকালয়ে দিয়ে আসাই এখন একমাত্র পথ খোলা আছে। তাহলে ওই তান্ত্রিক সহজে আমাদের রাজকুমারীকে খুঁজে পাবে না। কি বলছিস কটকটি? আমার রাজকন্যাকে আমি এই নশ্বর পৃথিবীতে ফেলে জম্পিরিতে চলে যাব? ও তো শ্মশানে চিতার আগুন আর কাঁচা মাছের গন্ধ ছাড়া কিছুই বোঝে না। রানীমা, একবার বোঝার চেষ্টা করুন। আমাদের হাতে যে সময় নেই। ওঝার মন্ত্রের আগুন আমাদের ধাওয়া করছে। আচ্ছা, তবে তাই হোক। এই অমরত্ব মণিটি আমার মেয়ের ভেতরেই থাকুক। আমার মেয়ের 16 বছর পূর্ণ হওয়ার আগে তান্ত্রিক সেটি নিলেও কোনো কাজ হবে না। কটকটি, তুই এখানে একটু থাক। আমি এক্ষুনি আমার রাজকুমারীকে ওই কাঠুরিয়ার বাড়িতে দিয়ে আসছি।
তুই এখানে না থাকলে ওই তান্ত্রিক সন্দেহ করতে পারে। এই বলে শ্যাওলা সুন্দরী শাকচুন্নি তার মেয়েকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে চলে গেল। বিমলা ও কাঠুরিয়া কেশবের জীর্ণপুরে ঘর। হঠাৎ বাইরে প্রলয়ঙ্করী ঝড় শুরু হয়েছে। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বিদ্যুতের চমকানিতে চারপাশ কাঁপছে। ঠিক সেই সময় শ্যাওলা সুন্দরী শাকচুন্নি বিমলার উঠোনে এসে তার রাজকুমারীকে রেখে চলে যায়, আর রাজকুমারী তার পা দিয়ে শব্দ করতে থাকে। ওগো, শুনছো? বাইরে থেকে কেমন একটা ছপাত ছপাত শব্দ আসছে না? যেন অশরীরী কেউ হাঁটা চলা করছে। কি বাজে কথা বলছো বিমলা, ওসব তোমার মনের ভুল বিমলা। শ্মশানের দিক থেকে আসা কালবৈশাখী ঝড়ো হাওয়া হচ্ছে, এই জন্যই হয়তো এমন মনে হচ্ছে। ঘরে আলো জ্বালাও বিমলা। না গো, আমার বুক কেমন যেন ভয়ে কাঁপছে। এই যে দেখো না, কে যেন দরজায় নখ ঘষছে। দরজাটা একবার খোলো। বউয়ের এমন কথায় কেশব সাহস করে দরজা খুলে দেখে। ওরে বাপরে, এ কি দেখছি আমি! অন্ধকারে এই বৃষ্টির মধ্যে একটা বাচ্চা নীল আলোর মতো জ্বলছে, দেখো। ও মা, হে কি সুন্দর শিশু! ওগো দেখো, ওর শরীর থেকে পোড়া চন্দন আর ভিজে মাটির ঘ্রাণ আসছে। বিমলা, একে ঘরে তুলো না। ওর শরীরটা দেখো, বৃষ্টিতেও ভেজেনি। নির্ঘাত কোনো শাকচুন্নির মেয়ে হবে। শাকচুন্নির মেয়ে হোক আর যাই হোক, ও আজ থেকে আমার মেয়ে। আমার এই নিঃসন্তান কোল ভরিয়ে দিতেই ওকে শ্মশান থেকে ঈশ্বর আমার জন্য পাঠিয়েছেন। পাগলামি করো না বিমলা, শাকচুন্নিরা বড় জেদি হয়। ও যে আমাদের ধ্বংস করে দেবে। মায়ের মমতা পেলে পাথরও গলে যায়। আমি ওকে নেবই, আর ওর নাম রাখবো আমি কুসুম। এরপর বিমলা কেশবের আর কোনো কথাই শুনল না। এদিকে শ্মশান ঘাটে আগুনের শিখার সামনে বসে ভৈরব তান্ত্রিক এখনো মন্ত্র পড়ছে। এদিকে শ্যাওলা সুন্দরী জমপিড়িতে যাওয়ার আগে তার সামনে আবির্ভূত হয়। ওরে লোহিতান্ত্রিক, তোর কপালে ধ্বংস লেখা আছে। আমি তো তোর অত্যাচারে চলে যাচ্ছি জমপিড়িতে, কিন্তু তোর অমর হওয়ার ওই পৈশাচিক ইচ্ছা কোনোদিনও পূর্ণ হবে না। তুই যে অমরত্ব মণির খোঁজে শ্মশান জ্বালিয়েছিস, সে মণি আমি আমার মেয়ের বুকের গভীরে গেঁথে দিয়েছি। ওকে তুই আর খুঁজে পাবি না। কি বললি তুই? তোর বাচ্চার শরীরে অমরত্ব মনে দিয়েছিস? কখন করলি এ কাজ? এই পালাবি কোথায় শ্যাওলা সুন্দরী? এই মন্ত্রের জালে আজ তোকে আমি ছাই করে দেব। তোর ওই অমরত্ব মণি আমার লাগবে। দে দে, ওটা দে, ভালো চাইলে এখনই দে আমায়। অত সহজে পাবি না তান্ত্রিক। সেই মণি এখন এই মুহূর্তে তুই পেলেও তোর কোনো লাভ হবে না। আমার রাজকুমারীর বয়স 16 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই অমরত্ব মণি কোনো কাজ করবে না। তুই অমর হতে পারবি না। ওটা হাতে নিলে উল্টে তুই ভস্ম হয়ে যাবি।
এখন তুই 16 বছর অপেক্ষা কর, আমি চললাম। এই শ্যাওলা সুন্দরী, তুই আমায় চ্যালেঞ্জ করছিস? 16 বছর কেন, 16 জনম পার হয়ে গেলেও আমি তোকে ছাড়বো না। আমি তোর মেয়েকে খুঁজে বের করবই করব। এদিকে দেখতে দেখতে কুসুমের 12 বছর পূর্ণ হলো। একদিন গভীর রাতে কুসুম পুকুরের নির্জন ঘাটে যায়। কুসুম জলের উপর ঝুঁকে মাছ আর বাতাসের সাথে কথা বলছে। বিমলা এবং কেশব খুঁজতে খুঁজতে সেখানে আসে আর আড়ালে দাঁড়িয়ে দেখে, ওরে মাছ, শোন আমার কথা, তোদের কি খুব ঠান্ডা লাগছে পানিতে? তখন মাছেরা লাফিয়ে ওঠে, কি যেন বলছে। ওগো, তুমি দেখলে আমাদের কুসুম কি পাগল হয়ে গেল নাকি? ও মাছের সাথে কথা বলছে। হ্যাঁ দেখছি তো, দেখো না মাছগুলো কেমন ওর হাতের কাছে এসে জড়ো হচ্ছে, যেন ওর কথা শুনছে। সাধারণ কোনো মানুষের পক্ষে তো এটা সম্ভব নয়। কুসুম, মা কুসুম, রাত দুপুরে এখানে বসে কার সাথে পাগলামি করছিস রে মা? ঘরে আয় মা। ছি মা, মাছের সাথে রাত দুপুরে কেউ এভাবে কথা বলে? পাড়ার লোকেরা এসব দেখলে তো তোকে ডাইনি বলে ডাকবে। তুই তো মানুষের ঘরে বড় হচ্ছিস, মানুষের মতো কেন থাকিস না মা? আমি তো চেষ্টা করি ঘরে থাকতে বাবা, কিন্তু পারি না। কে যেন আমায় শুধু বাইরে ডাকে। এসব কথা বলিস না মা, চল মা, ঘরে চল। আচ্ছা মা, চলো, তোমাদের জন্যই আমার ডাঙায় ফিরে যেতে হচ্ছে। সে রাতে কুসুম বাড়ি ফিরে গেল। পরদিন কুসুম আবার বনের এক নির্জন অংশে চলে যায়। বড় একটি গাছের তলায় প্রকাণ্ড এক বাঘ শুয়ে আছে। তার সামনে কুসুম বসে তাকে নিজ হাতে বনের কিছু ফল খাওয়াচ্ছে আর বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাঘটা হিংস্রতা ভুলে এক পোষা বিড়ালের মতো আরাম করে গো গো শব্দ করছে। ঝোপের আড়াল থেকে এই দৃশ্য দেখে বিস্ময়ে থমকে যায় তার এক গ্রামবাসী। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। ফিসফিস করে বলে, কি দেখছি আমি? ওটা কেশবের মেয়ে কুসুম না? ওই রাক্ষসে বাঘটা তোকে ছিঁড়ে খেয়ে ফেলবে। কিন্তু এ কি কাণ্ড রে বাবা! বাঘটা তোর হাতে, বনের ফল খাচ্ছে ওর হাতে করে। না না না, এ কুসুম ওর সাথে কথা বলছে। ওরে বাপরে, এটা কোনো মানুষের কারবার হতে পারে না। আমায় এখনই কেশব আর বিমলাকে গিয়ে খবরটা দিতে হবে। গ্রাম শুধু লোককে না আনলে কেউ বিশ্বাস করবে না এই ঘটনা। এরপর সে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর সে কেশব, বিমলা এবং একদল উত্তেজিত গ্রামবাসীকে নিয়ে আবার ফিরে আসে। ওগো দেখো, ওটা আমাদের কুসুমই তো। ওই রাক্ষসে বাঘের সাথে কি করছে? ওরে সর্বনাশ, বাঘটা তো কুসুমের কথা শুনছে। দেখো, এখন আবার পিঠে করে বনের দিকে নিয়ে যাচ্ছে। বিমলা, আমাদের মেয়ে তো মানুষ নয় দেখছি। এই দেখো দেখো, ওই ডাইনিটা এই বাঘের পিঠে চড়ে ঘুরছে। মানুষের মেয়ে কি কোনোদিন বাঘের সাথে কথা বলতে পারে? তোমরাই বলো। কুসুম, কুসুম, এ কি করছিস তুই মা? বাঘের উপর থেকে নেমে আয় মা। কেন তুই এমন অদ্ভুত আচরণ করছিস বলতো? শোনো বিমল আর কেশব, তোমরা এখনো বুঝতে পারছো না। তাই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, নিশ্চিত কোনো শাকচুন্নির মেয়ে হবে। ঠিকই বলেছো, এই শাকচুন্নির মেয়ে আমাদের গ্রামে থাকতে পারে না। একে যে মানুষের ঘরে রাখাও পাপ। না না, ও শাকচুন্নি হোক আর যাই হোক, ও আমার মেয়ে। আমি ওকে 12 বছর ধরে বড় করেছি। মা হয়ে আমি ওকে ফেলে দেবো কিভাবে? মায়ের মমতা দিয়ে মানুষের ঘরে কোনো শাকচুন্নি পোষা যায় না বিমলা। এই মেয়েকে আজই শ্মশানে বিসর্জন দিতে হবে। তাছাড়া একদিন গ্রাম শুদ্ধ লোককে বিপদে ফেলবে না হলে। এদিকে জঙ্গলের এক প্রান্তে একটি পোড়া বাড়িতে ভৈরব তান্ত্রিক তার আসনের সামনে অস্থির হয়ে বসে আছে।
আর বলছে, 16 বছর পূর্ণ হতে চলল এই মেয়ের, অথচ সেই শাকচুন্নি কন্যা আর কোনো হদিশ আমি পাচ্ছি না। এই গ্রামে মানুষের বসতির ভেতর সে লুকিয়ে আছে, কিন্তু কার ঘরে সে আছে সেটা আমি জানি না। প্রভু, শ্মশানের হাওয়া বলছে মেয়েটি এখনো এই গ্রামেরই কোনো ঘরেই মায়া ধরে বসবাস করছে। কোনো এক অলৌকিক মমতা তাকে আড়াল করে রেখেছে আমাদের থেকে। আমিও ভৈরব তান্ত্রিক, আমি শ্মশানের মাটি দিয়ে তার পায়ের ছাপ খুঁজব। যদি সে বাতাসের ছায়াতেও লুকিয়ে থাকে তবে তাকে বেরিয়ে আসতেই হবে। এখান থেকে যে আমি তার প্রাণের স্পন্দন শুনতে পাচ্ছি। ওম হ্রিং ক্লিং শ্মশান কালী রক্ত পিশাচিনী বন্দনাম। তো বন্ধুরা, কুসুমের 16 বছর পূর্ণ হওয়ার লগ্ন ঘনিয়ে আসছে। একদিকে তান্ত্রিকের বিষাক্ত মন্ত্র, অন্যদিকে কুসুমের ভেতরের আদিম সত্তা জেগে উঠতে শুরু করেছে। শ্মশানের সেই নিঝুম রহস্য আর মানুষের ঘরের মমতার চূড়ান্ত লড়াই দেখতে চোখ রাখুন পরবর্তী পর্বে। মানুষের ঘরে শাকচুন্নি কন্যার মহাপ্রলয়।